পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিউ এডুকেশন পলিসিটা একটা হাতঝাড়ু অবস্থার মধ্যে দিয়ে গেছে। তারা সেটাকে গেলেও নি, আবার সেটাকে তারা ফেলেও দেয়নি, বা তার কোনো বিকল্প ভাবনাও করতে পারেনি। ফলে যা হয়, দেরিতে শুরু করছি এবং অত্যন্ত পরিকল্পনাহীন ভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং তার যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে সেখানে সেটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। করে দেওয়ার পর বলা হচ্ছে যে নিউ এডুকেশন পলিসিটা এমন ভাবে তৈরি হয়েছে যেখানে ছাত্র আসবে না, পাশ করবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না হলে দেখবো অধিকাংশ স্যার ডিগ্রি লিখে কেয়া করেন, এই যে বিএ এম এ পাস করে কি করব। আরে কি করব, আমি এই কারণেই কি করব প্রশ্নটা আসছে কেন, 91 সালের পরে যে পরিবর্তন এসছে তাতে কি করব, অল্টারনেটিভ যেগুলো আছে সেই দিকে আমি আমার স্টুডেন্ট কমিউনিটি, আমার একাডেমিক কারিকুলা, আমার আমার টোটাল সিস্টেমটাকে টিউনই করি। এবং ভারতবর্ষ এখনো এর ঘাটতি আছে, যদি করি তাহলে ভারতবর্ষ আগামী 10 বছরে বিরাট বড় পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আমরা মাল্টিডিসিপ্লিনারিটি অর্থটাই বুঝিনি। মাল্টিডিসিপ্লিনারি মানে 3-4টে সাবজেক্ট বা জেনেরিক সাবজেক্ট পড়া নয়। মানে সে ফর এক্সাম্পল আজকে গোটা ভারতবর্ষে অর্গানিক ফুড অ্যান্ড এনিথিং ব্র্যান্ডেড অর্গানিক হটকেকের মতো দিচ্ছে এবং প্রিমিয়ার প্রাইস দিচ্ছে। অথচ আমার যে কমিউনিটি, যাদের ইনহেরেন্ট নলেজ আছে যে কিভাবে অর্গানিক ফার্মিং করতে তারা তো হয়, সার্কুলার ইকোনমি আর অর্গানিকের উপরেই ছিল, অর্গানিকের উপরে ছিল, তাদেরকে তুমি বের করে দিয়েছো। নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছে প্রফেসর অঞ্জন চক্রবর্তী, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। ওয়েলকাম অঞ্জন। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ প্রতিমদা, অনেকদিন পর আড্ডা দিচ্ছি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত অনুভূতি। অঞ্জন হচ্ছে ডাইরেক্টর অফ মালভিয়া মিশন টিচার্স ট্রেনিং সেন্টার। এটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আছে এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পন্সার্ড বা ফান্ডেড, whichever way you call it, it is directly সরকারের ব্যাপার। এবং সেই কাজ সুবাদে অঞ্জন সারা ভারতবর্ষের যে কলেজ ইউনিভার্সিটি টিচার তাদের ট্রেনিং দেয়। অঞ্জন, যে বিষয়টা নিয়ে গত এটা একটা 5 বছরের বেশি হয়ে গেছে, নিউ ইকোনমিক পলিসি এসছে এবং এই নিউ ইকোনমিক পলিসি আসার পর চারিদিকে একটা হই হই, প্রথম দু রকমের রিয়াকশন হলো। একটা যেটা মূল রিয়াকশন, কারণ মূলত যে লেফটিস্ট বা লবি যেটা ধরে আছে আমাদের ইন্টেলিজেন্সিয়াতে ডমিনেট করে, তারা এক ধার্সে বলল যে নিউ ইকোনমিক পলিসি এলে দেশ নষ্ট হয়ে যাবে। আরেক দিকে, আমি সবার কথা বলছি না, গোদা করে এরকমই ব্যাপারটা, আরেক দিকে কিছু লোক ব্যাট করলো এবং তারা এই নিউ ইকোনমিক পলিসিটা খানিকটা মোটামুটি কেন্দ্র বলেছে, সুতরাং আমরা এটা করব, আমরা বিজেপি সরকার, আমরা নিউ ইকোনমিক পলিসি করব। এখন আমার সাধারণ বা স্বল্প বুদ্ধিতে আমি যেটা বুঝি, আমার গ্রাউন্ড এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখি সেটা হচ্ছে, যেমন আমি পশ্চিমবঙ্গে এই নিউ ইকোনমিক পলিসির কি ইমপ্লিমেন্টেশন হলো তোমার কাছে জানতে চাইব। এবং তার সবকিছুই তো আউটকাম ওরিয়েন্টেড আজকের যুগে কোনো কিছু তো আমরা জ্ঞান তো দরকার, কিন্তু এডুকেশনে জ্ঞান দরকার হয়তো 0.01% যারা শুধু জ্ঞানের চর্চা করবেন। কিন্তু বাকি যে প্রত্যেকটা মানুষের শিক্ষিত হওয়া দরকার, কারোর স্কুল অবধি হওয়া দরকার, কারোর হায়ার সেকেন্ডারি অবধি হওয়া দরকার, কারোর হয়তো কলেজ অবধি হওয়া দরকার। এই এটা দরকার শব্দটা কোট আনকোট ব্যবহার করছি তার ব্যবহারিক প্রয়োজনের জন্য, হাতে একটা কাগজ নেওয়ার জন্য নয়। কোনো একটা সময় আমাদের এক ধরনের আইডিয়ালাইজেশন হতো, গ্লোরিফিকেশন হতো যে MA পাশ করে বাসের কন্ডাক্টর এবং কবিতা লেখে। এখন প্রশ্ন হচ্ছে, কবিতা লেখা বা MA পাশ করা বাসের কন্ডাক্টরের জন্য দরকার নেই। সুতরাং তাহলে দেখতে হবে খুঁজে যে এডুকেশন সিস্টেম কি ঢালাওভাবে MA পাশ করাচ্ছে, যাতে লোকে গিয়ে শেষমেশ ওই একটা কোনো বেয়ারার চাকরি, সরকারি একটা বেয়ারার চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হলে
তাতে সব পিএইচডি শুদ্ধ লাইনে দাঁড়িয়ে পড়ে। এবং আমার তখন একটাই প্রশ্ন হয় যে এরা কেমন পিএইচডি যে এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়ে, যার একটা অন্য এমপ্লয় নিজের টাকা রোজগার করার, একটা মিনিমাম টাকা রোজগার করার ক্ষমতা নেই। আমি মানে আমি নিজের বলতে পারি যে আমি সবসময় বলতাম, হেসে বলতাম কিন্তু, যে আমার যদি কোনোদিন চাকরি না থাকে আমি ট্যাক্সি চালিয়ে খাওয়ার টাকাটা জোগাড় করে ফেলতে পারবো। তো লাইফ স্কিলের প্রশ্ন। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে এই নিউ ইকোনমিক, তোমার কাছে প্রথম প্রশ্ন যে নিউ ইকোনমিক পলিসি পশ্চিমবঙ্গে ঠিক কিভাবে ইমপ্লিমেন্ট হলো এবং তার আউটকাম কি হয়েছে? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে নিউ এডুকেশন পলিসি 2020-তে যেটা ভারতবর্ষে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং সেই ব্যাকগ্রাউন্ডটা একটা হায়ার এডুকেশনে কনসিস্টেন্টলি চেঞ্জ আসছিল, সেই চেঞ্জটাকে এক জায়গায় করে নিয়ে এই নিউ এডুকেশন পলিসিটা তৈরি করা হয়েছে। এবং নিশ্চয়ই তার কিছু অভিমুখ আছে এবং এই অভিমুখের একটু ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার। আমার 1991 সালে ভারতবর্ষে অর্থনৈতিক উদারীকরণ হয়। ফলে 91 থেকে 2020-তে যদি হয়, এই সময়টা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের শিক্ষাবিদদের জন্য বোঝার জন্য যথেষ্ট যে একটা সরকারি চাকরি থাকবে না, সরকারি ক্ষেত্রটা ক্রমশ সংকুচিত হয়ে যাবে। এটা একটা ন্যাচারাল পদ্ধতি। সাধারণ তার নীতি। মানে ভারতবর্ষ, যেখানে ভারতবর্ষ বা আমি যদি এন্টায়ার গ্লোবাল সাউথ ধরি, সেখানে যে ইয়ং পপুলেশনের সংখ্যা, সেই ইয়ং পপুলেশনকে আমি যদি কর্মমুখী শিক্ষার দিকে নিয়ে যেতে না পারি, তাহলে দুটো কোশ্চেন একই সাথে কনফ্রন্ট করতে হবে। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে এমপ্লয়াবিলিটি। রাইট। মজার বিষয়টা হলো আমরা এমপ্লয়মেন্টটা নিয়ে ভীষণ রকম হাইলাইট করলাম, এমপ্লয়াবিলিটি নিয়ে আমি একবারেই ভাবনা চিন্তা করি। কিন্তু আমি নিউ এডুকেশন পলিসিকে আমি বিগত 5 বছর ধরে এটাকে খুব কাছ থেকে আলোচনা করা, নেড়ে ঘেটে দেখা, বলা ইত্যাদি থেকে যেটা বুঝতে পেরেছি, এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে যেটা কিন্তু একটা কাঠামোগত পরিবর্তন আনতে পারে। সেই কাঠামোগত পরিবর্তনটা যে শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে হবে তা না, একেবারে গোড়া থেকে নিয়ে মাথা অবধি। কেননা বিষয়টা তো বেসিক্যালি একটা সাপ্লাই চেনের মতো। তাহলে রাইট। স্কুল যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে কলেজ মুখ থুবড়ে পড়বে। কলেজ যদি মুখ থুবড়ে পড়ে, তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্র শূন্য হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিউ এডুকেশন পলিসিটা একটা হাঁসঝাড়ু অবস্থার মধ্যে দিয়ে গেছে। তারা সেটাকে গেলেও নি, আবার সেটাকে তারা ফেলেও দেয়নি, বা তার কোনো বিকল্প ভাবনাও করতে পারেনি। ফলে যা হয়, দেরিতে শুরু করছি এবং অত্যন্ত পরিকল্পনাহীন ভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং তার যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে, সেখানে সেটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। করে দেওয়ার পর বলা হচ্ছে যে নিউ এডুকেশন পলিসিটা এমন ভাবে তৈরি হয়েছে যেখানে ছাত্র আসবে না, পাশ করবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে আমি আদতে যে রাজ্যে কৃষিতে কোনো আর ভবিষ্যৎ নেই, যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যে বেসরকারি ক্ষেত্রের পরিসর ছোট, যদি থাকেও সেটা বেসিক্যালি ইনফর্মাল সেক্টরের মধ্যে আটকে আছে এবং অত্যন্ত লো লেভেল অফ ইনফর্মাল সেক্টর, এক্স্যাক্টলি। তেমন তেমন একটা রাজ্যে শিক্ষার অভিমুখের যদি পরিবর্তনটা কি যদি করা আমাকে উচিত, সুযোগ সেই দাও আরেকটা জায়গাটা ভাবা অ্যাড ভীষণ করে দিই প্রয়োজন। তোমার ওই বক্তব্যের মধ্যে। সেটা হচ্ছে আমরা কোনো আহ, ব্যবসায়িক ক্লাস যেটাকে বলে সেটা একদম আমরা ঠিক। আমাদের নেই। মানে আন্ত্রেপ্রেনারশিপ এন্ড বিজনেসম্যান ইটস আ ট্যাবু আর কি, এই শব্দটা। মানে আন্ত্রেপ্রেনারশিপ, এটা আবার কি বিষয় আবার? আচ্ছা, রাইট। এবার এই জায়গা থেকে যেগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা করলো, রাতারাতি একটা অ্যাডমিক্সচার অফ সাবজেক্ট, অর্থাৎ তুমি বাংলার সাথে পদার্থবিদ্যা পড়বে আর কিছু স্কিল শিখবে, এরকম একটা ব্যবস্থা তৈরি করে দেবে। এবং যারা করলেন তারা, আমি তো পশ্চিমবঙ্গে কতগুলো কর্মশালা হয়েছে এই নিয়ে, শিক্ষাবিদরা একসাথে কটা আলোচনা করেছেন, আমি মনে হয় হিসেব খুঁজে পাবো না। এবং আমাদের মতো যে সেন্টারগুলো, তারা আজকে 5 বছর ধরে শুধু চর্চা না, গোটা ভারতবর্ষ জুড়ে আমরা প্রত্যেক মাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি অন্তত কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখিনি, বা আমার নিজের বিশ্ববিদ্যালয় সহ। আচ্ছা, এটা নিউ এডুকেশন পলিসিটাতে ঠিক কি কি জায়গা ভাবার জায়গা আছে যেখান থেকে আমাদের পরিবর্তন হতে পারে, এইটা হচ্ছে নেতৃত্ব। তার ফলে তোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ডিগ্রি নিয়ে যা, চাকরি পাবি কি পাবি না আমার দায় নেই। দিনের শেষে নিউ এডুকেশন পলিসিকে গালাগাল দিয়ে আমি আমার দায় মুক্ত। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র আজ অব্দি। কোনো ভাবনা
এবং পশ্চিমবঙ্গ যেটা গ্রাম ভিত্তিক বা ভারতবর্ষ তো যতই আমরা বলি এটা গ্রাম ভিত্তিক অর্থনীতি থেকে আস্তে আস্তে একটা ট্রানজিশন। তাহলে গ্রাম ভিত্তিক অর্থনীতিতে আজকে আমরা আহ শিল্প নেই, ভালো কথা। তার মানে কি শিক্ষাকে শিল্পমুখী করা যায় না, শিক্ষাকে কর্মমুখী করা যায় না? এই ভাবনাটা আমরা কতটুকু পেরেছি, শিল্প এটা ভীষণ বড় নেই, প্রশ্ন। এটা একটা প্রশ্ন। কিন্তু আমি একটা বলি, এটা আহ, ব্যক্তিগত স্তরে বা আমার কিছু লেখা আমি বলতে শুরু করেছি কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে স্কিলেরও ইন্ডাস্ট্রি ফিট যে মানে এমপ্লয়েবল যে জনসংখ্যা, একই জনসংখ্যাটা খুব মানে ইউথ পপুলেশন পশ্চিমবঙ্গে খুবই কম, কারণ টোটাল ফার্টিলিটি রেট কম। তার ওপর এই ইউথ কিন্তু ইন্ডাস্ট্রি রেডি না। একদম। এটা, এবং আমি তোমাকে একটা ছোট্ট ইনপুট দেই। আহ, দেখো, এই এই তো ছোট্ট আমাদের একটু কর্পোরেট সেক্টর, সেখানে মিড র্যাঙ্কিং এর পর যে সমস্ত রিক্রুটমেন্ট হয় মিড টু সিনিয়র, সেটা মানে ধরো মিড সিনিয়র লেভেল থেকে, সেটার জন্যে রাজ্যে লোক পাওয়া যায় না, রাজ্যের বাইরে থেকে আনতে হয়, এবং সেটা খুব ডিফিকাল্ট। একটা ছোট উদাহরণ দেই, ধরো আহ, আমি এটা সিনিয়রে বলছি, ধরো একটা সিএফও তুমি অ্যাপয়েন্ট করবে, রাইট? তাহলে একটা সিএফওর একটা ক্রেডেনশিয়াল থাকে, যে সে এর আগে একটা আইপিও হ্যান্ডেল করেছে, সে তার আগে অমুকটা করেছে, সেবি লিস্টিং হ্যান্ডেল করেছে, হোয়াট এভার। তো পশ্চিমবঙ্গে সেরকম লোকই নেই। আর এটা তো গেল সিনিয়রে, কিন্তু মিড সিনিয়র লেভেল থেকে কিন্তু তুমিও যদি খেয়াল করো কর্পোরেট সেক্টরে তুমি দেখবে অন্য রাজ্য থেকে লোক আসছে। তো ওভার টু ইউ। হ্যাঁ, এবার আমি তোমাকে নিউ এডুকেশন পলিসির দু তিনটে যে মূল মানে মোটামুটি আটটা ইয়ের উপরে প্যারামিটারের উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে আমি তিনটে প্যারামিটারের উল্লেখ করব। একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, একটা হচ্ছে তোমার স্কিল ডেভেলপমেন্ট, আর আরেকটা হচ্ছে তোমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার পশ্চিমবঙ্গ, যদি তুমি রিজিওনাল ডিসপ্যারিটি দেখো, আমি 2024-এ লাস্ট কাজটা করেছিলাম, তাতে রিজিওনাল ডিসপ্যারিটিস, একটা ইনহেরেন্ট রিজিওনাল ডিসপ্যারিটিস আছে, তার সঙ্গে আউট মাইগ্রেশন আছে, সমস্ত কিছু আছে। তাহলে এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বললে আমি রামায়ণ মহাভারত বেদ ইত্যাদি ইত্যাদি পুরাণ পড়বো, একটা দিক গেল, পড়তেই পারে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার এন্টায়ার শিক্ষা পদ্ধতিতে একেবারে তলার থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় অবধি আমি যদি নলেজটাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ফর্মাল নলেজ সিস্টেম, একটা হচ্ছে ইনফর্মাল নলেজ সিস্টেম। অর্থাৎ আমি যদি উত্তরবঙ্গকে দেখি এবং উত্তরবঙ্গের পেরিফেরিটাকে দেখি, তাতে দেখবো সেখানে তুমি মেডিসিন বলো, সেখানে তুমি পেন্টিং বলো, সেখানে তুমি অ্যাস্থেটিক্স বলো, সেখানে তুমি হ্যান্ডিক্রাফটস বলো, সেখানে তুমি মিউজিক বলো, এতগুলো বিষয় যেটা টোটালটাই ইনফর্মাল নলেজ সিস্টেমের মধ্যে আছে। এবং শুধু তাই নয়, পরিবেশের সঙ্গে বেঁচে থাকে যারা হাই অল্টিটিউডে থাকছে, তারা কিভাবে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকছে। তাহলে এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম মানে হচ্ছে রিকনসিলিয়েশন বিটুইন হাই অল্টিটিউড ফর্মাল কেন? অ্যান্ড ইনফর্মাল নলেজ হাই সিস্টেম। অল্টিটিউড তাহলে কেন অঞ্জন? আমি ডুয়ার্সে একবার মূর্তিতে একদমই গিয়ে, তাই। ডুয়ার্স বলো তুমি, আমাদের আমার একটা ছোট্ট অভিজ্ঞতা। আমি একটা ছেলেকে, ও বলছে যে ও এক হাতির সামনে পড়েছিল, তারপরে কালভার্টের ভেতর ঢুকে বেঁচে গেছে, কিছু বলছিল। আমি ওকে বললাম যে হাতি তোমাদের অনেক ক্ষতি করে না তো? ফসল টসল নষ্ট করে দেয়। বললো, ছেলেটা কিন্তু মানে আমার দিকে একটু ই ওয়াজ ডিড নট লাইক ইট। ও আমাকে বললো যে হাতি আমাদের যে দেয়, যে বছর হাতি ফসল নষ্ট করে পরের বছর আমাদের ডবল ফসল হয়। সো ব্যাক টু ইউ, যে আমাদের ম্যান অ্যানিমাল শেখাতে হবে না, কোহাবিটেশন ও জানে। কোহাবিটেশন জানে। তাহলে দেখো, এবার আমি একটা উদাহরণ, সেকেন্ড লেয়ার অফ ডেফিনেশনটা আনছি। আমি যখন আমার বাড়িতে ইলেকট্রিশিয়ান ডাকছি, প্লাম্বার ডাকছি, রাজমিস্ত্রি ডাকছি, তারা কোন আইটিআই থেকে পাস করেছে, করেনি, কি বলবে, বলে ক্লাস 7 বা 8-এ পড়াশোনা ছেড়ে দিয়েছি, আরেকজনের কাছে শিখে আমি কাজগুলো করছি। এটা গেল সেকেন্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলটা নিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকেই, যেটা উড়িষ্যাতেও আছে, ধরো একটা ডোকরা। এবার ডোকরা থেকে ধরি। এবার ডোকরা অ্যাজ এ আর্ট ফর্ম বহু প্রাচীন, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, বলবে না, আমাদের অত্যন্ত পুরনো টেকনিক, নতুন জেনারেশন এই কাজ শিখতে চায় না, বাজার নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার আমি লিঙ্ক করছি। এবার ধরো ডোকরাটাকে করলাম, তাহলে এটা একটা কেমিক্যাল, মানে তোমার এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা বড় রোল আছে। অর্থাৎ যে অ্যাডমিক্সচার অফ মেটালস হচ্ছে, সেটা টক্সিক কি নন টক্সিক, পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, আমার যে আর্ট অ্যান্ড অ্যাস্থেটিক্স এর যে ফর্মাল নলেজ আছে, তাকে তার সঙ্গে ব্লেন্ড করালাম। থার্ড, তার যে
ফার্নেস সিস্টেম আছে সেটাকে আমি আমার মডার্ন নলেজের সঙ্গে মেলালাম, এবং মিলিয়ে আজকে বিশ্ব বাজারে যেভাবে ক্লিক অফ মাউস ব্যবসা হয় বা ভ্যালু চেইনে অ্যাড হবার সুযোগ আছে, তার একটা কম্পোনেন্ট আছে। এবার এই কম্পোনেন্ট গুলো তুমি একটা ফর্মাল ইউনিভার্সিটিতে দেখো, সেখানে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেখানে হয়তো মেটালার্জি পড়ছে, সেখানে হয়তো আর্ট বা অ্যাস্থেটিক্স এরও আলাদা কিছু নির্দিষ্ট ইয়ে আছে। আমি কি কখনো ভেবেছি যে এই ডোকরাদেরকে আমি আমার ইনস্টিটিউশনালের কারিকুলায় নিয়ে যাব? যদি আমি পারতাম, যদি আমি ভাবতাম, তাহলে নট নেসেসারি দেয়ার হ্যাজ টু বি আ টাটা, দেয়ার হ্যাজ টু বি এ আম্বানি, দেয়ার হ্যাজ টু বি এ সাম বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাহলে এই যে সোশ্যাল কোলাবোরেশন উইথ দ্য নলেজ সিস্টেম, ট্র্যাডিশনাল নলেজ সিস্টেম, তাহলে তাতে কারা জড়িয়ে আছে? তোমার পেরিফেরির লোকরা। সেই পেরিফেরির লোকরা কি অবস্থায় আছে? সেই পেরিফেরির লোকরা অধিকাংশ স্কুল ছুট, বা তোমার নলেজ সিস্টেমটার কোনো ফর্মাল ইয়ে নেই। এখন ধরো ট্র্যাডিশনাল ইকোলজিক্যাল নলেজ, আমি প্রায় 2002-এ কাজ করেছিলাম, এখন ভীষণ রকম হচ্ছে, মানে বিশ্বজুড়ে কোটি কোটি টাকা খরচ হচ্ছে সাস্টেনেবিলিটি নিয়ে, অথচ তাদের যে সাস্টেনেবল ওয়ে অফ লাইফ, তাদের যে নেচারের সঙ্গে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সে জারোয়া থেকে আরম্ভ করে তুমি নদীর পাড়ে থাকালো, আমি কি কখনো এই ধরনের কারিকুলার কথা ভেবেছি? যদি আমি ভাবতাম, তাহলে আমার কারিকুলায় এই কম্পোনেন্ট, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু নিউ এডুকেশন পলিসিতে দেওয়া আছে। অর্থাৎ একদিকে যেমন এটা গ্লোবাল নলেজ সিস্টেম, একটা বিরাট সার্কেল আছে, আবার একটা সাবরিজিনাল লেভেলে একটা আমার সার্কেল আছে, যেই সার্কেলটা মোর ইম্পর্টেন্ট to an institution which is located at the periphery, located at the relatively remote position. এবার তোমার সুবিধাটা কি? তুমি কানেক্টেড, অর্থাৎ আমি শিলিগুড়িতে বসে নির্দিষ্ট গল্প করতে পারছি, অর্থাৎ আমার এই ধরনের ব্যান্ডউইথ আজকে কিন্তু প্রায় ভারতবর্ষে অ্যাভেলেবল। তাহলে অ্যাজ এ টিচার, আমি যদি যে টিচিং পদ্ধতি, ওই ক্লাসরুম চক অ্যান্ড টক থেকে বেরিয়ে এসে কিছু অনলাইন বললাম, সেটা নয়, আমি এমন কারিকুলার উপরে কোর্স তৈরি করব যেই কোর্সে আই ক্যান বিকাম এ গ্লোবাল টিচার। অর্থাৎ সাউথ এশিয়া থেকে ইউএস, তারা পিস স্টাডিজ করতে আসবে, তারা বুদ্ধি স্টাডিজ করতে আসবে, তারা এই যে ন্যাচারাল কার্প, ফোক ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন, তার সঙ্গে সায়েন্স, বিজ্ঞান এবং কলা দুটোকে মিশিয়ে দেয়। এই ধরনের কারিকুলার ডিজাইন করার কথা কি আমি একবারও ভেবেছি? যদি ভাবতাম, এবং সেটা যদি স্কুল লেভেলে, যেটা রবীন্দ্রনাথ নিচে হাতে কলমে করিয়ে দেখেছি, আমি যদি সেই শিক্ষাটাকে স্কুল লেভেল থেকে আজ অব্দি আনতাম, তাহলে কিন্তু মানে গোটা ভারতবর্ষের চিত্রটাই পাল্টে যেত। এবং ফলে যে আমার একটা যে আত্মনির্ভর, আমরা এখন আত্মনির্ভর দেশ বলছি, কিন্তু আত্মনির্ভর গ্রামের কথাও তো বলছি। তাহলে আত্মনির্ভর গ্রামটা কি শুধু পঞ্চায়েত, কিছু টোকেন রাস্তাঘাট দিয়ে তৈরি হবে? হতে পারে না। তার লোকাল রিসোর্স, তার লোকাল নলেজ, তাকে যতক্ষণ না আমি ফর্মাল নলেজের সঙ্গে মিলিয়ে ফেলতে পারবো, ততক্ষণ কিন্তু এই নিউ ইকোনমিক পলিসিতে তার অ্যাম্পল স্কোপ আছে। প্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট আছে, 6 মাসের কোর্স করবো, 6 মাসের কোর্সটা আমি এমন ভাবে ডিজাইন করব যাতে তার রুজি রুটি, অর্থাৎ একটা সিলভার লাইনিং তৈরি করা। না হলে দেখবো অধিকাংশ স্যার ডিগ্রি লিখে কেয়া করে, এই যে বিএ এম এ পাস করে কি করব? আরে কি করব? আমি এই কারণেই কি করব প্রশ্নটা আসছে কেন, 91 সালের পরে যে পরিবর্তন এসছে, তাতে কি করব অল্টারনেটিভ যেগুলো আছে, সেই দিকে আমি আমার স্টুডেন্ট কমিউনিটি, আমার একাডেমিক কারিকুলা, আমার আমার টোটাল সিস্টেমটাকে টিউনই করি। এবং ভারতবর্ষ এখনো এর ঘাটতি আছে, যদি করি তাহলে ভারতবর্ষ আগামী 10 বছরে বিরাট বড় পরিবর্তন আসতে পারে। তাহলে তোমার গ্রামের যে ছেলেটি বা যে মেয়েটি শিক্ষার মধ্যে কোনো অর্থ খুঁজে পায় না, শিক্ষা থেকে কোনো জীবন জীবিকার সন্ধান পায় না, সে কিন্তু ভাবতে বাধ্য হবে, মনে হবে যে আরে, আমি তো ওই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছি, আমার বাবা কাজটা ওইখানে শেখানো হচ্ছে। নাহলে এইখানে কিন্তু রামকিঙ্কর তৈরি হয়েছে, ভুললে আমার চলবে না। তোমার কথা শুনে আমার মনে পড়লো যে উড়িয়ারা এক সময় প্লাম্বিং এর কাজ করতো কলকাতায়, এখন আসে না আর। তো ওরা কি করেছে, ওরা একটা বোধহয় কটকে একটা প্লাম্বিং এর বিরাট ইনস্টিটিউট বানিয়ে ফেলেছে। হ্যাঁ, প্লাম্বিং শেখাচ্ছে, মানে প্লাম্বিংটা ওদের ন্যাচারাল একটা হয়ে গেছিল স্কিল, যেটাতে ওরা ইন্ট্রোডিউসড, সেটাকে ওরা আরো ফর্মালাইজ করেছে। এবং আমি আমি আর এটা নিয়ে কোনো গবেষণা করিনি, তাই আমি জানি না, কিন্তু আন্ডারস্ট্যান্ডেবলি যে এই যে দামি এত ব্র্যান্ডস আসছে নানান রকম, তার তার জন্য তো কিছু ফাইন টিউনিং দরকার হয়।
তো একদম বা তাই। বা ধরো এটারই একটা এক্সটেন্ডেড জায়গা হচ্ছে, যেটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল পাইপিং। কেমন? তো আমি একজনকে চিনি, সে মধ্যপ্রাচ্যে এই কোভিডের সময় চলে এসেছে, তার আগে সে ওখানে ওই সমস্ত নানান কনস্ট্রাকশনে পাইপিং এর কাজ করতো। তো এই যে সেমি স্কিল্ড বা স্কিল্ড লেবার, মূলত স্কিল্ড লেবার, তো এটা এটা শেখানোর তোমার যে টেকনোলজি, তোমার যে ইউনিভার্সিটি কারিকুলাম, তার সঙ্গে এটা কিন্তু হতে পারে। একটা আমাদের এখানে আছে, ধরো আমাদের ভারতবর্ষের রাজমিস্ত্রি সাপ্লাই যায় তোমার কালিয়াচক অঞ্চল থেকে। হ্যাঁ, ইসলামপুর টু কালিয়াচক। হ্যাঁ, কিন্তু আমি তো শুনিনি যে এইটা নিয়ে কোথাও কোনো কোর্স হচ্ছে, তুমি জানো? না, আমার কোথাও জানা নেই। অথচ এটা হওয়া উচিত ছিল, কারণ এটা ওর ইনহেরেন্ট নলেজ। এটা ওর ইনহেরেন্ট নলেজ, এটা মানে ওভার, মানে ওভার জেনারেশন নলেজটা কিন্তু এবং ওই ট্রান্সফার হয়েছে। রাজমিস্ত্রির সঙ্গে আর্কিটেকচারকে যখন তুমি মেলাচ্ছ, তোমার কথাতেই আমার মনে হচ্ছিল হ্যাঁ, যে আর্কিটেকচারকে মেলাচ্ছ, তাহলে ওই যে আর্ট, সায়েন্স আর স্কিল, তিনটে জিনিস তো মিলে যাচ্ছে একটা জায়গায় মিলে এসে। যাচ্ছে। এবং এটাই মাল্টিডিসিপ্লিনারিটি, অর্থাৎ আমরা মাল্টিডিসিপ্লিনারিটির অর্থটাই বুঝি। মাল্টিডিসিপ্লিনারি মানে 3-4টে সাবজেক্ট বা জেনেরিক সাবজেক্ট পড়া নয়। মানে সে ফর এক্সাম্পল, আজকে গোটা ভারতবর্ষে অর্গানিক ফুড অ্যান্ড এনিথিং ব্র্যান্ডেড অর্গানিক হটকেকের মতো বিক্রি এবং প্রিমিয়ার প্রাইস দিচ্ছে। অথচ আমার যে কমিউনিটি, যাদের ইনহেরেন্ট নলেজ আছে যে কিভাবে অর্গানিক ফার্মিং করতে তারা তো হয়, সার্কুলার ইকোনমি আর অর্গানিকের ওপরেই ছিল। অর্গানিকের উপরে ছিল, তাদেরকে তুমি বের করে দিয়েছো। অথচ তুমি এমন একটা, সায়েন্সের বটনি জুলজি সমস্ত কিছু মিলিয়ে তুমি এই অর্গানিক ফার্মিং কে মিলিয়ে তার সঙ্গে কমার্সের যে যারা বিজনেস, এই যে এত সব ম্যানেজমেন্ট স্কুল টুল গুলো হয়, মানে ইন্ডাস্ট্রি অ্যাপয়েন্টমেন্ট, আরে বাবা ইন্ডাস্ট্রি অ্যাপয়েন্টমেন্ট খুব ভালো কথা। আমি সবগুলো একে, আমি যদি ভাবি উত্তরবঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং শিখিয়ে দেবো গ্রামের লোককে, তো সোনার পাথর বাটি। তাহলে কি হবে না একটা, সবগুলো, তার ফলে সবগুলো ডিমকে যদি আমি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এ ঢুকিয়ে দিই, তার একটা নির্দিষ্ট কাটায়, কিন্তু তার সঙ্গে আমাকে তো দেখো ম্যাচ ভাই, করাতে হবে। আমি সব সময় বলি যে আমি তো জয়েন্টে আমাদের সময় চান্স পাইনি। আমি বলি যে আমি চান্স পাইনি তাতে আমার উপকার কি হয়েছে, অপকার হয়েছে, এটা বড় প্রশ্ন না। সারা পৃথিবী বেঁচে গেছে, কারণ আমি ইঞ্জিনিয়ার হলে অসম্ভব খারাপ ইঞ্জিনিয়ার হতাম। একটা স্ক্রু লাগাতে গেলে আমি পৃথিবী উল্টে যায়। তো ধরো তুমি ত্রিপুরা এইসব অঞ্চলে যখন আমরা ঘুরি, বাড়ির দাওয়ায় বসে মহিলা দুপুরবেলা ওই শাড়িটা বুনছে, প্রভাব বাড়িতে, সাস্টেনেবল লিভিং না, নিজের শাড়িটা নিজেই বোনে তো। একদম, তোমাকে তুমি তো কোনো এখানে যাও, গান্ধীজিকে শেখাতে হয়নি। রাভারা বুনছে কি, এবং তার যে অ্যাস্থেটিক্সটা, তার যে মোটিভস, ইটস অ্যাবসলিউটলি ইউনিক। এবং অনেক বাইরের লোক এসে দেখা গেল একটু কম দামে পাচ্ছি, রাভা কিনে নিয়ে যাচ্ছে। আজকে আসামের ওই শাড়ি সারা পৃথিবীতে পড়ে, যেটা আসামের ওদের শাড়িটার নামটা কি বলো, যেটা ওদের রাইট, নামটা রাইট, কি? আমিও ভুলে হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, নামটা, ভুলে হ্যাঁ। যাচ্ছে এই মুহূর্তে। তাহলে এগুলো যদি আমার কারিকুলার মধ্যে না আসে, তাহলে এই লোকগুলো কিভাবে ইন্টিগ্রেটেড হবে, এই নলেজ সিস্টেম কিভাবে ইন্টিগ্রেটেড হবে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সেমিনার হচ্ছে, সাস্টেনেবিলিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে আকাশ বাতাস একেবারে ফাটিয়ে দিচ্ছে। তা মানে তুমি বলো না, রবীন্দ্রনাথ লোকটা হাতে করে দেখালো, শ্রীনিকেতনটা করে বললো আর্টিস্টরা ক্রাফটস কে অ্যাকসেপ্ট করছেন, এবং তার জন্য উনি শ্রীনিকেতন তৈরি করলেন। শুধু তাই নয়, শ্রীনিকেতনে একেবারে সেখানকার মানুষ বিভিন্ন দেশের শিল্পকলার নলেজকে মিশিয়ে একেবারে দেশীয় করলেন, তার সঙ্গে একটা কোঅপারেটিভ জুড়লেন, যাতে ব্যবসার জায়গাটাও ক্ষতিগ্রস্ত না। আর আজকে এআই এর এবং যুগে এবং মেশিন, রবীন্দ্রনাথ তো প্রিন্টিং থেকে শুরু করে এগ্রিকালচার প্রত্যেকটা বিষয় ছিলেন। প্রত্যেকটা বিষয় করেছে। তো নতুন শিক্ষানীতি যদি কেউ ভালো করে পড়ে না, প্রদীপ, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, পড়তে পড়তে রবীন্দ্রনাথ লুকিয়ে আছে। আমরা না, না, যারা একেবারে রবীন্দ্রসঙ্গীত, বাঙালি কি রবীন্দ্রনাথের এই সমস্ত বাকি কর্মকাণ্ড মনে রেখেছে, তুমি বলো? না না পারে, তুমি বল, জিজ্ঞেস করো না কতজন পল্লী প্রকৃতি পড়ে, পল্লী প্রকৃতির রবীন্দ্রনাথ প্রতি। বললেই তো, রবীন্দ্রনাথ বললেই তো এক ধরনের একটা, মানে আমি হ্যাঁ, কাউকে ভগবান, ছোট করছি ডেমিগড, না। ডেমিগড আর কি, না, একটা না, ভগবান, তারা বাঙালি ভগবান। রবীন্দ্রনাথ বলা মানেই হচ্ছে পুরো জিনিসটা আলাদা হয়ে গেল। একদল লোক হ্যাঁ, পাজামা পাঞ্জাবি শাড়ি, হ্যাঁ, একভাবে কথা বলে, একভাবে হ্যাঁ, চলে, এবং তারা কবিতা আবৃত্তি করে আর অমুক ভাবে বলে, গান করে, মানে একদম আলাদা হয়ে গেল তোমার থেকে। আলাদা। তুমি গান্ধীজিকে দেখো না, আরে লোকটা চরকা বুনছে, তার উদ্দেশ্যটা খুব সিম্পল ভাই, আমার গুজরাটে তুলো পাওয়া যায়, তুমি আমাদের গরম দেশ, সাধারণ সুতির জামা কাপড় পরবে, খুব বেশি আমাদের প্রয়োজন নেই।
এটাই তো উদ্দেশ্য ছিল। আজকে আমরা 70-এর দশক থেকে কটনকে মার্ক অফ পভার্টি বললাম, মানে সুতির জামা কাপড় পরা মানে সে গরিব। হ্যাঁ, তারপরে কখন পলিয়েস্টার এলো, সেই পলিয়েস্টারের জামাগুলো ঠিক হলো। যখন ছাড়তে যেতাম, পট 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 করে শব্দ হতো মনে। হ্যাঁ, এবার তুমি আজকে বিভিন্ন ব্র্যান্ডেড জায়গা থেকে ফ্যাব ইন্ডিয়া বলো, 1500-2000 টাকা দিয়ে তুমি সেই 100% কটন ডেকে কিনে নিয়ে আসছো। তাহলে ওই লোকটা কি ভুল করেছিল? তার মডেলটাই কি ভুল ছিল?